দর্শক মণ্ডলী, এই মুহূর্তে যেখান থেকেই এশিয়ান টিভি দেখছেন, বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড ও এশিয়ান টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আজ 7 জুন, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। 2018 সালের 20 ডিসেম্বর জাতিসংঘ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস ঘোষণা করে। 2019 সাল থেকে 7 জানুয়ারি প্রতি বছর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO কর্তৃক যৌথভাবে বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়ে যাচ্ছে। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালিত হচ্ছে এবং এবারের প্রতিপাদ্য হলো ফুড সেফটি প্রিপেয়ার ফর দ্য আনএক্সপেক্টেড। সুধীমণ্ডলী, সুস্থ মেধাবী জাতি গঠনে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG বাস্তবায়নে ও 2041 সালে উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাদ্য নিরাপত্তার কোনো বিকল্প নাই। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড সেফটি ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক এই টকশোয়ের আয়োজন করেছে। আজকের এই টকশোটি পরিবেশিত হচ্ছে ইম্পালস এগ্রি সায়েন্স লিমিটেডের সৌজন্যে। কো-স্পন্সর হিসেবে আছেন বেঙ্গল ওভারসিজ লিমিটেড, ইন্টার এগ্রো বিডি লিমিটেড এবং প্যারাগন মার্ট। আজকের এই টকশোতে অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমরা একে একে ওনাদেরকে পরিচয় করে দিচ্ছি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর শিল্প ও উৎপাদন বিভাগের সদস্য সচিব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর শিল্প উৎপাদন বিভাগের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ শোয়েব। আমার ডান পাশে আরও আছেন অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আহকাবের মহাসচিব জনাব মোহাম্মদ আফতাব আলম এবং উপস্থিত আছেন আমার বাম পাশে কৃষিবিদ ডক্টর মোহাম্মদ মেহেদি মাসুদ, প্রকল্প পরিচালক, বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। আমার সর্ববামে আছেন বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের প্রেসিডেন্ট ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ খালেদ হোসেন। আপনাদের সবাইকে আজকের এই টকশোতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই টকশোতে যে বিষয়গুলো জানব সেটা হলো খাদ্য নিরাপত্তা, খাদ্য নিরাপদতা এবং খাদ্য নিরাপত্তা এবং এগুলোর বর্তমান বাংলাদেশের অবস্থা কী এবং বর্তমানে কী কী চ্যালেঞ্জ রয়েছে এবং এগুলো থেকে উত্তরণের উপায়গুলো কী কী এবং আনএক্সপেক্টেড যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব, আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। মূল আলোচনায় যাওয়ার আগেই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের স্ব সংগঠন প্রতিষ্ঠানের সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য তুলে ধরার জন্য। প্রথমে আমি আমার বাম পাশে সর্ববামে প্রফেসর ডক্টর খালেদ সাহেবের কাছে জানতে চাইব কী কী উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এর যাত্রা শুরু হয়েছিল, যদি সংক্ষেপে বলেন। ধন্যবাদ ডক্টর সারওয়ার হোসেন। আমি প্রথমেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে চাই এশিয়ান টিভি এবং এশিয়ান টিভির সম্মানিত দর্শকবৃন্দ এবং বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডকে। আসলে আমরা কয়েকজন সহপাঠী বন্ধু মিলে এই সোসাইটিটির যাত্রা শুরু করেছিলাম। আমার একজন বন্ধু বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর রফিকুল ইসলাম, উনি নিরাপদ খাদ্য নিয়ে ফেসবুকে একটু লেখালেখি করতেন। আমরা 2017 সালে বাংলাদেশ বায়োসেফটি অ্যান্ড বায়োসিকিউরিটি কনফারেন্সের টি ব্রেকের সময় আমরা 3 জন বন্ধু সহপাঠী মিলে চা খাচ্ছিলাম। তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের
প্রফেসর ডক্টর নাজির ডক্টর রফিককে বলেন, রফিক ভাই আপনি তো লেখালেখি করেন ফুড সেফটির উপরে, আসলে আপনি একা কত দূর যাবেন, বেটার আমরা একটা সোসাইটি গঠন করি। সেখান থেকেই আমাদের যাত্রা শুরু, এটা অনানুষ্ঠানিকভাবে। আর আনুষ্ঠানিকভাবে আমাদের যাত্রা শুরু হয় 2018 সালের 28শে জানুয়ারি প্রেস ক্লাবে একটি সেমিনারের আয়োজনের মধ্য দিয়ে। ধন্যবাদ। আমি ডক্টর মেহেদী মাসুদ সাহেবকে বলবো, স্যার আপনার প্রকল্প সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, ধন্যবাদ। আমি কাজ করছি কৃষি মন্ত্রণালয়ের আওতায় বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প, যেটা কৃষি সম্প্রসারণ করতেই বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে ফল উৎপাদনের মাধ্যমে যে সম্ভাবনাময় প্রচলিত, অপ্রচলিত এবং বিদেশি ফল যেগুলো বাংলাদেশে চাষযোগ্য, সেই সমস্ত ফলের চাষ বৃদ্ধি করে ফল থেকে যে পুষ্টি সেটা যেন আমরা নিজেরাই প্রস্তুতি রাখতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের প্রকল্প কাজ করে যাচ্ছে। বিভিন্ন ফল বছরব্যাপী যেন প্রাপ্যতা বাড়ে। ধন্যবাদ স্যার। আমি এবার যাচ্ছি আমার সর্ববামে জনাব মোহাম্মদ আফতাব আলম, অ্যানিমেল হেলথ কোম্পানি অ্যাসোসিয়েশনের মহাসচিব। আপনি সংক্ষেপে বলবেন যে হাকাপ কী কী লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। ধন্যবাদ ডক্টর সারওয়ার। সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই মহান রব্বুল আলামিনকে। উনি আমাদেরকে এখানে আজকে সুস্থভাবে অনুষ্ঠানে আসা শুরু করে দিয়েছেন, আমরা সুস্থভাবে আছি। এশিয়ান টিভি এবং এশিয়ান টিভির দর্শকদেরকে ধন্যবাদ যে এই প্রোগ্রামে আপনারাও এশিয়ান টিভি আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন আর দর্শক আমাদেরকে দেখতে পাচ্ছেন। অ্যানিমেল কোম্পানি অ্যাসোসিয়েশন এর নামেই এর পরিচয় বা সংজ্ঞাটা অনেকটাই লুকিয়ে আছে। আসলে এই বাংলাদেশে প্রাণী সম্পদের সাথে সম্পৃক্ত স্টেক হোল্ডার যারা আছেন, বিশেষ করে ঔষধ তৈরি, আমদানি এবং পাশাপাশি এটার সাথে অ্যাডিটিভসগুলো নিয়ে যারা ব্যবসা করতেন, তারা 1999 সালে সর্বপ্রথম চিন্তা করলেন যে এটা নিয়ে আমাদের একটা ফোরাম হওয়া দরকার, কারণ সরকারের সাথে অনেক সময় অনেক বিষয় নিয়ে আমাদেরকে বোঝানো দরকার হয়। তো সেটার থেকে যাত্রা, এবং 2003 সালে অ্যানিমেল হেলথ কোম্পানি অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন রেজিস্ট্রেশন হয় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, যার কাজ হচ্ছে প্রাণী, মৎস্য এবং প্রাণী সম্পদের সাথে সম্পৃক্ত ঔষধ, ফিড অ্যাডিটিভস, খাদ্য উপাদান এবং খাদ্যের সাথে সম্পৃক্ত বিষয়গুলোর পণ্য যারা আমদানি করবেন এবং উৎপাদন করবেন তারা এদের সদস্য হবেন। এই হচ্ছে এটার ব্যক্তিটা। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমি এবার আসছি প্রফেসর ডক্টর শোয়েবের কাছে। বাংলাদেশ ফুড সেফটি অথরিটি কবে কি উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে, স্যার যদি বলেন প্লিজ। ধন্যবাদ ডক্টর সারওয়ার হোসেন আজকের এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য, এবং এর জন্য আমি বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড অ্যান্ড এশিয়ান টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেহেতু বলেছেন আজকে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে 2024 এবং ষষ্ঠবারের মতো সারা বিশ্বে ফুড সেফটি ডে পালিত হচ্ছে, কিন্তু এটা শুরুটা হয়েছিল বাংলাদেশেই। আমি খুবই আনন্দিত আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আপনি জানেন বাংলাদেশ ফুড সেফটি অথরিটি 2015 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2018 সালে প্রথমবারের মতো বাংলাদেশে সারা ন্যাশনাল ফুড সেফটি ডে পালন করে, এবং এরপরেই অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ফুড সেফটি ডে জাতিসংঘের উদ্যোগে FAO এবং WHO এদের মাধ্যমে এই ফুড সেফটিটি অনুষ্ঠিত হয়। এবং যেহেতু আজকে বিশেষ একটি দিন, সেজন্য আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং ওনার আজন্ম লালিত স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন করা, এবং তারই ক্রমধারায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, আপনি যে নিরাপত্তার কথা বলছিলেন বারে বারে, সেই নিরাপত্তায় অনেক অগ্রগতি সাধন করেছে। এবং স্বাধীনতার পর ধান উৎপাদনে, স্বাধীনতার পরের সময়কাল থেকে আমরা এখন প্রায় 4 গুণ ধান উৎপাদন করছি, এবং 2021-2022 সালে প্রায় 38 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। এবং আমরা এখন কৃষি দ্রব্য বাহিরে রপ্তানি করছি, এবং সারা বিশ্বের যে আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে 22টি এগ্রিকালচারাল প্রোডাক্টের মধ্যে 10টি প্রোডাক্টই অ্যাকচুয়ালি বাংলাদেশে।
Thank তো you, sir. আমি একটু বলবো যে স্যার, যেহেতু আমি আপনি ফুড সেফটি আমি স্যার এই বিষয়টাতে পরে আসবো, এটা জাস্ট স্ব সংগঠনের একটু সংক্ষিপ্ত পরিচিতিটা আমরা জেনে নিলাম। তো মূল আলোচনায় আমরা যেতে পারি এখন। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা ছোট্ট একটি ব্রেক নিব। শুধু দর্শক মণ্ডলী, আমরা এখন বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আমরা আবার চলে আসব। আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। সুধীমণ্ডলী, বিজ্ঞাপন বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস 2024 উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড কর্তৃক আয়োজিত ফুড সেফটি ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষ আলোচনায়। আর টকশোটি আপনারা দেখতে পাচ্ছেন ইম্পালস এগ্রি সায়েন্স লিমিটেডের সৌজন্যে। কো-স্পন্সর হিসেবে আছেন বেঙ্গল ওভারসিজ লিমিটেড, ইন্টারিগ্রো বেডি লিমিটেড ও প্যারাগন মার্ট। সম্মানিত অতিথি, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। এবার মূল আলোচনায় আমরা যাচ্ছি। মূল আলোচনায় আমাদের প্রথম যে প্রশ্নটা আমার থাকবে সেটা প্রফেসর ডক্টর খালেদ হোসেন আপনার কাছে। নিরাপদ খাদ্য নিরাপত্তা ও খাদ্য নিরাপত্তা বলতে আমরা কি বুঝি, এবং বর্তমানে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা কিংবা খাদ্য নিরাপত্তা কোন অবস্থায় আছে আপনার দৃষ্টিতে? ধন্যবাদ। আসলে খাদ্য নিরাপত্তা বলতে এক সময়ে যেটি বোঝানো হতো যে মানুষ অভুক্ত যেন না থাকে, তার জন্য খাবার থাকে। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হয়েছে। এখন ফুড সেফটির একটি ডেফিনিশন, এটি ইংরেজিতে যদি বলি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ সিচুয়েশন দ্যাট এক্সিস্ট when all people at all times have physical, social and economic access to sufficient, safe and nutritious food that meet their dietary needs and food preferences for an active and healthy life. অর্থাৎ একটি মানুষ তার হেলদি এবং অ্যাক্টিভ লাইফ জীবনযাপনের জন্য দেশের সবগুলো মানুষের খাবার এর অ্যাক্সেস থাকতে হবে, তার অ্যাভেলেবিলিটি থাকতে হবে এবং অ্যাফোর্ডেবিলিটি থাকতে হবে। অর্থাৎ খাবার থাকতে হবে, সেই খাবার ক্রয় করার ক্ষমতা থাকতে হবে। সবগুলো মানুষ যেন সেফ এবং নিরাপদ খাবার পায়, সেটি হলো খাদ্য নিরাপত্তা। এবং ফুড সেফটি বা খাদ্য নিরাপদতা বলতে যেটি বোঝানো হয় সেটি হলো, আমি ইংরেজিতে বলি, রেফার্স টু দি কন্ডিশন অ্যান্ড প্র্যাকটিসেস দ্যাট প্রিজার্ভ দি কোয়ালিটি অফ ফুড টু প্রিভেন্ট কন্টামিনেশন অ্যান্ড ফুডবর্ন ইলনেস। অর্থাৎ এটি একটি অবস্থা এবং এটি চর্চা টু এনশিওর কোয়ালিটি ফুড এনশিওর করার ক্ষেত্রে টু প্রিভেন্ট কন্টামিনেশন অ্যান্ড ফুডবর্ন ইলনেস। এই খাদ্যবাহিত দূষণ অথবা খাদ্যবাহিত কোনো ডিজিজ প্রিভেন্ট করার জন্য খাদ্যকে একটা গুণগত মানে এটাকে নিয়ে যাওয়া, সংরক্ষণ করা, সেটি হলো খাদ্য নিরাপত্তা। জি, বুঝতে পারছি। এর সাথে আমি আপনাকে বলছি যে বর্তমানে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কি অবস্থায় আছে, আপনার মানে সময়ের মধ্যে শেষ করবেন। খাদ্য নিরাপত্তার যে অবস্থাটিতে এখন আমরা আছি, আমাদের ফুড অ্যাভেলেবেল, আমরা যদি একটুখানি স্ট্যাটিস্টিক্যাল ডাটা বলি যে বাংলাদেশে এখন রাইস উৎপাদন হচ্ছে, ধান উৎপাদন হচ্ছে আমাদের 35 মিলিয়ন টন, ভুল বললাম, আমাদের নিড হলো 35 মিলিয়ন টন, বাট আমরা প্রডিউস করছি 38 মিলিয়ন টন, 38 মিলিয়ন টন। এখানে আমাদের খাদ্য উদ্বৃত্ত রয়েছে। আমাদের গম, আমাদের নিড হলো 7 মিলিয়ন টন পার ইয়ার, কিন্তু এখন আমরা উৎপাদন করছি 1 মিলিয়ন টন। আমরা গমে একটু পিছিয়ে আছি। মেজ আমাদের প্রয়োজন 7 মিলিয়ন টন, আমরা উৎপাদন করছি 5.63 মিলিয়ন টন, আমরা কাছাকাছি আছি। মিটের কথা যদি বলি, আমাদের নিড হলো 7.6 মিলিয়ন টন, কিন্তু আমরা প্রডিউস করছি বছরে 8.7 মিলিয়ন টন, অর্থাৎ মাংসে আমরা সারপ্লাস আছি। দুধের ক্ষেত্রে আমাদের প্রয়োজন প্রতি বছরে 15.85 মিলিয়ন টন, কিন্তু আমাদের প্রোডাকশন এখন 4.07 মিলিয়ন টন। এইখানে আমরা একটু দুধ উৎপাদনে পিছিয়ে আছি। আমরা যদি ডিমের কথা বলি, আমরা প্রতি বছর আমাদের প্রয়োজন 18 বিলিয়ন ডিম, কিন্তু আমরা উৎপাদন করছি 23.37 বিলিয়ন ডিম, অর্থাৎ ডিমে আমরা সারপ্লাসে আছি।
মাছের কথা যদি বলি 4.24 মিলিয়ন টন আমাদের প্রয়োজন, কিন্তু আমরা এখন প্রোডাকশন করছি প্রতি বছর 4.76 মিলিয়ন টন। মাছের ক্ষেত্রে আমরা প্রোডাকশনে সারপ্লাস আছি, এবং ভেজিটেবল আমরা প্রতি বছর উৎপাদন করছি 7.7 মিলিয়ন টন। জি, থ্যাংক ইউ। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে খাদ্য নিরাপদতা, ফুড সেফটির অবস্থাটা কি, এই বিষয়ে মানে জানতে চাচ্ছিলাম। এনিওয়ে, হ্যাঁ, তো আমি এই প্রসঙ্গে আমি একই কোশ্চেন আমি আমাদের জনাব আফতাব আলম সাহেবের কাছে রাখছি যে আমরা আসলে নিরাপদ খাদ্য যেটা বলি বা খাদ্য নিরাপদতা, এই বিষয়টি কোন অবস্থায় এই মুহূর্তে আমরা অবস্থান করছি? ধন্যবাদ ডক্টর সারওয়ার। আমি মনে করি যে আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণতার ব্যাপারে যে তথ্য পেলাম, তার থেকে আমরা যে একটা জাতির প্রথম যেটা দরকার হয় যে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা হওয়ার সাথে সাথেই কিন্তু তখন প্রয়োজন চলে আসে খাদ্য কতটুকু ব্যালেন্স ফুড আছে, আমার প্রোটিন বা আদার্স জিনিসগুলো আমার ঠিক আছে কিনা, সেই জায়গাগুলোতে এখন আমাদের কাজ হচ্ছে। এখন আছে যে আমরা চিন্তা করছি খাদ্যের নিরাপত্তা কী আছে। তো আমি এই বিষয়ে আমরা মনে করি যে আমি যেহেতু প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে কাজ করছি এবং অ্যানিম্যাল হেলথ কোম্পানি অ্যাসোসিয়েশনে দায়িত্বপ্রাপ্ত আছি, তো আমরা ওই সেক্টরের সম্বন্ধে বলবো যে আমরা চাচ্ছি যে অ্যানিম্যালকে আমরা যেন নিরাপদ পণ্য দিয়ে নিরাপদ লাইভ স্টক প্রোডাক্ট তৈরি করা, যেমন দুধ, ডিম বা মুরগির মাংস যেন তৈরি হয়, সেটার জন্য আমরা কাজ করি। আমি আপনাকে জানতে চাচ্ছি যে আসলে খাদ্য নিরাপত্তা বিষয়ে মানে এই মুহূর্তে আমরা কি অবস্থায় আছি, আমরা কোন স্ট্যান্ডার্ডে আছি? আমাদের উৎপাদন ঠিক আছে, আমাদের উৎপাদন করতে হবে ঠিক আছে, কিন্তু এই অবস্থায় আমরা কোন স্ট্যান্ডার্ডে আছি? আমি মনে করি যে আমাদের বর্তমানে আমাদের দেশের অর্থনৈতিক এবং জিওগ্রাফিক্যাল অনেকগুলো ব্যাপারকে কেন্দ্র করে যদি বলি, তো আমরা কিন্তু খাদ্য নিরাপত্তার যে অবস্থানটা দরকার আছে সেটা কিন্তু রয়েছে। এখন এটাকে উন্নত করা দরকার আছে। এ বিষয়ে একটা জিনিস খুবই দরকার আছে বলা, সেটা হচ্ছে যে আজকে আমরা যদি ইউরোপ আমেরিকার এসওপির কথা যদি বলি, ওনারা খাদ্য নিরাপত্তায় কোন জায়গায় আছেন এবং আমরা কোথায় আছি, তাহলে আমাদেরকে কিন্তু প্রথম জানতে হবে যে সেই ইউরোপ আমেরিকায় আজ থেকে 50 বছর 60 বছর আগে ওরা কোথায় ছিলেন। কারণ আমরা কিন্তু তাদের সাথে কতটুকু পিছিয়ে আছি এটা কিন্তু আমাকে দেখতে হবে। আমার জনগণের জন্য ক্রয় ক্ষমতা কোন পর্যন্ত আছে। আমি সেফ ফুড করতে গিয়ে যদি বলি যে খাদ্যকে কস্টলি করে ফেলি, ব্যয়বহুল করে ফেলি, তাহলে আবার খাদ্য সংকটের বিষয় চলে আসবে। তো এই দিক বিবেচনা করলে বর্তমানে আমাদের অর্থসামাজিক অবস্থা অনুযায়ী আমরা মোটামুটি সাস্টেইনেবল পজিশনে আছি, কিন্তু এটা যেখানে আছে সেখান থেকে উন্নত করতে হবে, উন্নত বিশ্বের মতো, সেটার জন্য সময় লাগবে এবং এটার জন্যই বোধহয় আমরা কাজ করে যাচ্ছি। থ্যাংক ইউ, অনেক সুন্দর। আমি এই একই কোশ্চেনে আমি কৃষিবিদ ডক্টর মেহেদী মাসুদ স্যারের কাছে বলবো যে খাদ্য নিরাপত্তায় কিংবা নিরাপদতায় ক্রপ কিংবা ফ্রুট সেক্টরের বাংলাদেশে এই মুহূর্তে অবস্থানটা কি এবং এগুলো নিরাপদতার ক্ষেত্রে কি পর্যায়ে আছি আমরা? ভালো। আজকে ফুড সেফটি ফর স্মার্ট বাংলাদেশ এই অনুষ্ঠানে বিশেষ করে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা আয়োজন করার জন্য এশিয়ান টিভিকে। এই পর্যায়ে বাংলাদেশে ফল উৎপাদন দুটো বিরাট ঘটনা ঘটেছে। যে পর্যায়ে বাংলাদেশে ফল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এটা পৃথিবীর মধ্যে 1 নম্বর চ্যাম্পিয়ন। আবার একর প্রতি ফলন যে হারে বৃদ্ধি পাচ্ছে, সেটাও পৃথিবীর মধ্যে নাম্বার 1 বাংলাদেশ। এটা এফএও রিপোর্টে প্রকাশ পেয়েছে। বাংলাদেশ প্রতি বছর 11.5% হারে ফল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এবং আপনার এই যে বৈচিত্র্য, বাংলাদেশ তো বঙ্গবন্ধু সোনার বাংলা, সোনার বাংলায় কিভাবে সারা বছর আমরা ফল থেকে পুষ্টি পেতে পারি, এজন্য এই যে বছরব্যাপী ফল উৎপাদন যে প্রকল্প কাজ করছে, এখানে আপনারা দেখবেন যে গত 10 বছরের ভিতরে পেয়ারা এখন 12 মাস পাওয়া যাচ্ছে। এটা কিন্তু একটা এই সরকার এবং এই প্রকল্পের একটা সাফল্য যে 12 মাস পেয়ারা পাওয়া যাচ্ছে। যেখানে
2010 সালের দিকে পেয়ারা উৎপাদন হতো মাত্র 1.5 লক্ষ মেট্রিক টন, এখন ওই পেয়ারা উৎপাদন হচ্ছে 6.5 লক্ষ মেট্রিক টন, যেটা বছরব্যাপী সরবরাহ হচ্ছে। এবং একর প্রতি যেখানে আগে 1 বিঘা জমিতে পেয়ারা চাষ করে লাভ হতো মাত্র 10,000 টাকা, সেই 1 বিঘা জমিতে এখন লাভ হচ্ছে 50,000 থেকে 1 লক্ষ টাকা। এই যে এখন যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ঠিক ড্রাগন ফল যেটা ক্যাকটাস জাতীয় ফল, বিদেশি ফল, যেটা ক্যাকটাস, এই যে ড্রাগন বলা হয় ভিয়েতনামের জাতীয় ফল, সেই ফল এখন আমাদের ধামাই ভ্যানে বিক্রি হচ্ছে, অর্থাৎ আমাদের ফল হিসাবে আমাদের দেশে। ঠিক একইভাবে আম কিন্তু মাত্র যে মধুমাস ছাড়া আম পাওয়া যেত না, এখন কাটিমন আম, বাড়ি আম 11-12 মাস পাওয়ার একটা প্রক্রিয়া চলে আসছে এবং খুব শীঘ্রই 12 মাস সমানতালেই আম পাওয়া যাবে। থ্যাংক ইউ। আমি স্যার আপনাকে যেটা বলতে চাচ্ছি বা দর্শকদের যেটা আমি মেসেজটা দিতে চাচ্ছি, সেটা হলো আমরা ফল উৎপাদনে সারা বছর ব্যাপী বা ফল উৎপাদনে আমাদের বেশ অগ্রগতি হয়েছে এবং হবে আরও। তো এই ফ্রুটসটা আসলে এই মুহূর্তে এই অবস্থায় বর্তমান প্রেক্ষাপটে কী পরিমাণ নিরাপদ এই বিষয়ে যদি একটু বলেন স্যার। হ্যাঁ, আমি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং বর্তমান সরকার এই খাদ্য মানে নিরাপদ কিভাবে হয় এবং বিশেষ করে ফল কিভাবে নিরাপদ পাওয়া যায়, এই যে আগে একটা প্যানিক ছিল যে ফলের ভিতরে এই বিভিন্ন ফরমালিন দেয় কিনা, এবং ফরমালিন বা ফর্মালডিহাইড আপনারা জানেন যে একটা ফল যখন পাকে এই ফলের ভিতরে ইথিলিন নিজে থেকে তৈরি হয় এবং ইথিলিন তৈরি হয় বলে ফল যখন ম্যাচিউর হয় এটা এমনি পাকে। যদি ইথিলিন তৈরি না হতো ওর ভিতরে, ইথিলিন থেকে ইথাইল অক্সাইডই তো আপনারা জানেন যে মানে যেটা অ্যালকোহল, এই জন্য এই যে ইথিলিন যদি ভিতরে তৈরি না হতো ফল কখনোই পাকতো না। এখন এই যে আমাদের বলা হয় যে ফর্মালডিহাইড ওর ভিতরেই কিন্তু থাকে, ফলের ভিতরেই থাকে পাকা ফলে, সেটা ক্ষতিকর মাত্রায় আসে না স্বাস্থ্যকর পর্যায়ে আসে, হেলথ হ্যাজার্ড হবে কি না। এই জন্য আমরা দেখেন আমরা বাজার থেকে এখন কিনে খাচ্ছি, শুধুমাত্র সরকার থেকে বেঁধে দেওয়া হয়েছে যে আমটা যেন ম্যাচুর হওয়ার পরে এটা আমরা হারভেস্ট করি। বা যে কোনো ফল একটা হারভেস্ট ইন্ডেক্স আছে, যেমন কলা যদি আমরা হারভেস্ট করি, কলার যখন ফিঙ্গারের যখন শিরাগুলো যখন সমান হয়ে যায় তখন আমরা চাষি ভাইদের বলি আপনারা তখন হারভেস্ট করবেন, যেন অপরিপক্ক কলা জোর করে পাকাবেন না, তাহলে এর পুষ্টি এবং এর বাজার এবং এর কালার এবং টেস্ট সব কিছু নিরাপদ থাকবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমি প্রফেসর ডক্টর শোয়েব স্যারের কাছে প্রশ্ন করব, খাদ্য নিরাপত্তা বা নিরাপদতা এক্ষেত্রে বাংলাদেশের বর্তমান যে চিত্র, এটা আমরা ফুড সেফটি অথরিটির মাধ্যমেই ভালো জানব, যে আপনারাই বলতে পারবেন। আমি আপনার কাছে বলবো স্যার, আপনি মানে আমাদের এই মুহূর্তে ক্রপ, ফিশ, এগ্রিকালচারাল প্রোডাক্ট, লাইভ স্টকের প্রোডাক্ট সবগুলো মিলে আমাদের ফুড সেফটি ইস্যুটা মানে খাদ্য নিরাপত্তার অবস্থানটা কী পর্যায়ে আছি, আমরা কোন স্ট্যান্ডার্ডে আছি এই মুহূর্তে? জি, ধন্যবাদ। শুরুতে আমি অ্যাকচুয়ালি আগের কথা একটু ফিরে যেতে চাই। শুরুতে যে আমি বলছিলাম খাদ্য নিরাপত্তা এবং আমার সহকর্মী উনি বলেছেন বিস্তারিত। তো খাদ্য নিরাপত্তা কখনো নিশ্চিত হবে না যদি খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত না করি, এবং এর জন্য অ্যাকচুয়ালি 2013 সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন মহান সংসদে পাশ হয় এবং পরবর্তীতে 2015 সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয়। এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি কাজই হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতির যথাযথ অনুসরণের মাধ্যমে নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণে খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন, বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে কার্য সাধন করবে। তো এই যে সমন্বয়, এই সমন্বয়ের জন্য আমরা মন্ত্রণালয়ের 18টি মন্ত্রণালয় এবং বিভিন্ন বিভাগের সাথে কাজ করছি। এবং এই যে খাদ্য নিরাপত্তা অ্যাকচুয়ালি একটা কন্টিনিউয়াস প্রসেস। এই যে আমি বিভিন্ন স্টেপ বললাম যে ফুড চেইন, এই ফুড চেইনে যদি কোনো একটি স্তরে যদি সমস্যা থাকে তাহলে খাদ্যটা নিরাপদ হবে না। এবং শুরুতে যে সংজ্ঞা
আমরা সংজ্ঞা নিয়ে আলোচনা করছিলাম যে ভেজাল এবং দূষণমুক্ত খাদ্যই নিরাপদ খাদ্য, এবং সম্প্রতি এর সাথে সংযুক্ত হয়েছে পুষ্টি, অর্থাৎ নিরাপদ থাকবে এবং পুষ্টিকর খাদ্যটাই অ্যাকচুয়ালি নিরাপদ খাদ্য। এবং আপনি বাংলাদেশের অবস্থান জানতে চাচ্ছেন, অ্যাকচুয়ালি আগের তুলনায় আমরা এখন অনেক ভালো অবস্থানে আছি। আমার সহকর্মী যেটা বললেন যে 10 বছর আগে, 10-12 বছর আগে আমাদের বিভিন্ন ধরনের মিথ ছিল, যেমন ফলে ফরমালিন সংযুক্ত করা, এবং এছাড়া প্লাস্টিকের চাল, প্লাস্টিকের ডিম, এই ধরনের আপনার অপব্যাখ্যা ছিল বিভিন্ন মিডিয়াতে বলি বা মানুষজনের কাছে। এই যে ধারণা, এটা দূর করার জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তৈরি হয়েছে, এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তৈরি হওয়ার পর থেকেই বিজ্ঞানসম্মত উপায়ে নিরলসভাবে কাজ করতেছে বাংলাদেশে খাদ্য নিরাপত্তার জন্য। এবং বর্তমানে অ্যাকচুয়ালি আমরা আগের তুলনায় অনেক ভালো আছি, কিন্তু শুরুতে আমি যেটা বললাম এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা যে কোনো সময় আমরা বলতে পারবো না যে খাদ্যটা নিরাপদ, কারণ যে কোনো একটি স্টেপে, যেটা হলো ফুড চেইনে আমরা যদি তৎপর না থাকি তাহলে যে কোনো সময় খাদ্য অনিরাপদ হতে পারে। এবং এর সাথে আমি একটু বলবো, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই আপনার ফুড সেফটির জন্য কাজ করতেছে উন্নত বিশ্বে, USA, ইউরোপ, আমেরিকা, যেটাই বলি না কেন, তারা আপনার এই যে খাদ্য নিরাপত্তা, এই খাদ্য নিরাপত্তার জন্য কন্টিনিউয়াস কাজ করছে। এবং এর সাথে আমি একটু বলবো যে আমরা যদি খাদ্যটা নিরাপদ না রাখি তাহলে বিভিন্ন ধরনের ফুডবর্ন ডিজিজে আমরা আক্রান্ত হব। এবং আমাদের দেশে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ফুডবর্ন ডিজিজ হচ্ছে, এবং নন কমিউনিকেবল ডিজিজ, বিশেষ করে ক্যান্সার, ডায়াবেটিক্স, হার্টের প্রবলেম, এগুলো আমাদের রোগীদের দেখা যাচ্ছে। পরবর্তী কোশ্চেন আছে আমাদের এই বিষয়ে। জি স্যার, আপনার কাছ থেকে খুব চমৎকারই শুনলাম। কারণ এই মুহূর্তে আমরা বলতে পারি যে খাদ্য নিরাপত্তার বিষয়টি, ফুড সেফটি ইস্যুতে আমরা আগের চেয়ে অনেক ভালো অবস্থানে এখন আছি, এবং এটাকে আমরা সামনে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে আমাদের। তো আমরা এবার আরেকটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরে আসবো আলোচনায়, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। সুধীমণ্ডলী, বিরতির পর আবার আপনারা এই টকশোতে ফিরে আসলাম। আপনারা এই টকশো দেখছেন ইম্পালস এগ্রি সায়েন্স লিমিটেডের সৌজন্যে। কো স্পন্সর হিসেবে আছেন বেঙ্গল ওভারসিজ লিমিটেড, ইন্টারএগ্রো বিডি লিমিটেড ও প্যারাগন মার্ট। তো বিরতির পর আবার আমরা আলোচনায় ফিরে আসি। তো আমরা খাদ্য নিরাপত্তার স্ট্যাটাস জেনেছি, আমাদের অবস্থা জেনেছি। এখন আমরা কি মানে বিষয়গুলো রয়েছে যেগুলো আমাদের খাদ্যকে অনিরাপদ করতে পারে। তো এই ব্যাপারে প্রথমে আমি জানতে চাইব আমাদের ডক্টর খালেদ, বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের প্রেসিডেন্ট, যে কি কারণে খাদ্য অনিরাপদ হতে পারে। ধন্যবাদ। খাদ্য অনিরাপদ হতে পারে অনেকগুলো কারণে। সেটি আমাদের প্রাইমারি প্রোডাকশন থেকে শুরু করে, অর্থাৎ কৃষক, খামার, সে জায়গায় উৎপাদন থেকে শুরু করে একদম কনজিউমার, ভোক্তারা ভক্ষণ করবেন, এর প্রত্যেকটা স্টেপে আসলে খাদ্য অনিরাপদ হতে পারে। ধরুন আমি প্রোডাকশনের কথা যদি বলি, আজকে যদি আপনি ফল বলেন, শাকসবজি বলেন, এগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইনসেকটিসাইড অথবা পেস্টিসাইড ব্যবহার হয়। তো এই পেস্টিসাইড বা ইনসেকটিসাইডগুলো যেন একদম শেষ মুহূর্তে ব্যবহার করা না হয়, অর্থাৎ বাজারে আসার আগে। আমি আপনাকে লাইভ স্টক রিলেটেড বলতে বলবো, বিকজ আপনি একজন ভেটেরিনারিয়ান, একজন লাইভ স্টক স্পেশালিস্টও বলতে পারি। আপনি বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের লাইভ স্টকের বিষয়ে আপনি বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে আমাদের খাদ্য উৎপাদন, আমরা যদি লাইভ স্টকের ক্ষেত্রে বলি, আমাদের ডিম, দুধ এবং মাংসের উৎপাদন। তো এখন ধরুন ডিম উৎপাদনের ক্ষেত্রে আমরা হলো সেফলি ডিম প্রোডাকশন করতে পারি, বাট কিছু আপনার এগ বর্ন ডিজিজ আছে, সেগুলো অনেক, বিশেষ করে সালমোনেলোসিসের কথা আমি যদি বলি, এটি টাইফয়েড করে। তো এইটা আমাদের কন্ট্রোলিংয়ের কিছু উপায় আছে। যদি আমরা মানে পোলট্রিতেই আমরা আমাদের যে প্যারেন্ট স্টকে যদি আমরা সালমোনেলা কন্ট্রোল করি, তাহলে কিন্তু আমাদের আসলে এই হিউম্যান কনজাম্পশন পর্যন্ত সালমোনেলা আসার সুযোগ নেই। মাংসের প্রোডাকশন, আমরা যে জায়গায় আসলে মাংস বিশেষ করে তৈরি করব, আসলে বিশেষ করে আমরা স্লোটার হাউসগুলো বলি, স্লোটার হাউসগুলো যদি আমরা যদি ঠিক মতো আসলে আমরা যদি প্রপার কোয়ালিটি কন্ট্রোল করে যদি আমরা মিট প্রডিউস করতে পারি,
তাহলে আমাদের কন্টামিনেশন প্রিভেন্ট হতে পারে। বাট আপনারা যদি একটু ওপেন মানে লাইভ বার্ড মার্কেটে দেখেন যে সেখানে যেভাবে মুরগির মাংস ড্রেসিং করা হচ্ছে সেই জায়গাটা থেকে কিন্তু কন্টামিনেশন আসার সুযোগ রয়েছে। আপনি দেখবেন যে একটি খোলা কাঠের তক্তার উপরে মুরগিকে কেটে সেখান থেকে ইভিসারেশনগুলো করা হচ্ছে, সেখান থেকে কন্টামিনেশন আসতে পারে। বুঝতে পারছি আমি আপনাকে। আমি একটু সময়ের স্বল্পতার কারণে আমি আসছি ডক্টর মেহেদী মাসুদ স্যার, ক্রপ সেক্টরে মানে আপনার ঝুঁকিগুলো কি কি? হ্যাঁ, না ধন্যবাদ। মানে কি কি কারণে আসলে আমাদের ফ্রুটস বা ক্রপ দূষিত হতে পারে? হ্যাঁ ধন্যবাদ। অনিরাপদ হতে পারে। আমাদের যে ফল বা সবজি বা অন্যান্য খাদ্য, আমাদের যে ক্রপ সেক্টর, সেখানে দেখবেন যে আমি প্রথমেই একটা কথা দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি যে কৃষি মন্ত্রণালয় কর্তৃক এবার ফল মেলা চলছে। এখন কেআইবি মানে কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে ফল মেলা চলতেছে। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে হরেক রকমের ফলের বাহার দিয়ে ফল মেলা আপনারা নিজেরা দেখতে পারবেন, বাচ্চাদের জানাতে পারবেন এবং নিজেরা খাওয়ার জন্য নিতেও পারবেন। এই জন্য এবারের কৃষি মন্ত্রণালয় কর্তৃক যে ফলের বলা হয়েছে যে ফলে পুষ্টি অর্থ বেশ স্মার্ট কৃষির বাংলাদেশ। সেই জন্য এই ফলকে কিভাবে নিরাপদ করা যায়, সবজিকে কিভাবে নিরাপদ করা যায়, খাবারকে কিভাবে নিরাপদে আমাদের কনজিউমারদের কাছে দেওয়া যায়, এই জন্য সরকার কাজ করছে। স্যার, মানে অনিরাপদটা কিভাবে হতে পারে? হ্যাঁ, নিরাপদটা হতে পারে এই আমাদের মানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ডক্টর প্রফেসর সাহেব যেটা বললেন যে আসলে বিভিন্ন চেনে তো কাজ হয়, সিড টু সিড, এরপরে কনজিউমারে যায়। এখন প্রথমে প্রোডাকশন লেভেলে যদি সিডটা দূষিত হয় তাহলে সেখানে কিছুটা কন্টামিনেশন চলে আসে, এবং প্রোডাকশন লেভেলে যদি কোনো ধরনের ম্যানেজমেন্টের ত্রুটি হয় সেখানে চলে আসে। আবার হারভেস্টিং পিরিয়ডে যদি ম্যানেজমেন্টের ত্রুটি হয় চলে আসে। আবার যে ফলটা বা যে সবজিটা আঘাতপ্রাপ্ত হয় সেটা চলে আসে, ট্রান্সপোর্টে চলে আসে। এই সমস্ত ক্ষেত্রে এই ঝুঁকিগুলো চলে আসে। যে জি স্যার, বুঝতে পারছি। এর সাথে আমি যদি বলি যে পেস্টিসাইডের একটা বিষয় আছে, মানে মানে অজ্ঞানতাবশত, হ্যাঁ, অনেক সময় ডোজ, ওভারডোজ যদি দিয়ে ফেলে। জি জি স্যার, থ্যাংক ইউ। এবার আমি আফতাব আলম সাহেবের কাছে যাব। আপনি কি মনে করেন অ্যানিমেল সেক্টরে প্রোডাক্টগুলো কীভাবে দূষিত বা অনিরাপদ হয়ে যেতে পারে? ধন্যবাদ। আসলে এই প্রশ্নটার বিষয়ে প্রথম যেটা বলতে হবে, যেহেতু আমরা এই সেক্টর নিয়ে কাজ করি, আমরা প্রাণী দুধ, ডিম, মুরগির মাংস, গরুর মাংস, আমরা প্রাণী আমিষকে যদি নিরাপদ রাখতে চাই তাহলে প্রাণীকে সুস্থ রাখতে হবে। প্রাণী সুস্থ থাকলে আমরা এখান থেকে যে পণ্যগুলো পাবো সেগুলো কিন্তু সুস্থ থাকবে। এই সর্বপ্রথম এটার জন্য যেটা হচ্ছে যে এই প্রাণীদেরকে জীবন নিরাপত্তা দিতে হবে। তাদের অসুস্থতার সময়ে যে ওষুধগুলো ব্যবহার করা হবে সেই ওষুধগুলোর একটা উইথড্রল পিরিয়ড থাকে, সেগুলো যেন মেনটেন করা হয়, এগুলো দেখা লাগবে। আমি এক্ষেত্রে একটা ছোট্ট জিনিস জানায় রাখতে চাই। আমাদের সাধারণ জনগণের মনে কিন্তু একটা ভীতি কাজ করে, বোধহয় মুরগিতে অ্যান্টিবায়োটিক ইউজ হয়, গরুতে অ্যান্টিবায়োটিক ইউজ হয়, দুধে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু এক লাইনে ক্লিয়ার করব যে আসলে প্রাণী মানেই অ্যান্টিবায়োটিক ইউজ হবে যদি কিনা সে অসুস্থ হয়, কিন্তু সেটার জন্য নির্দিষ্ট উইথড্রল পিরিয়ড আছে। সেই পিরিয়ডটা মেনটেন করলে সারা পৃথিবীতে ইউজ হয়। আমাদের দেশে এগুলোকে নিরাপদ করার জন্য যেগুলো আইন আছে সেগুলোকে প্রয়োগ করা এবং আমাদের নীতিগত সোশ্যাল মিডিয়াতে আমরা এটাকে অ্যাওয়ারনেস তুলব যাতে সবাই মেনে চলি। জি, বুঝতে পারছি। ধন্যবাদ। প্রফেসর ডক্টর সৈয়দ স্যার, আপনি বলেন যে কী কী কারণ আসলে অ্যাডাল্টারেশনটা হতে পারে, কোন কোন জায়গায়, এবং এগুলোর এই ঝুঁকিগুলো কীভাবে আমরা? জি, অ্যাকচুয়ালি ঝুঁকি আলোচনা আসছে। তিনটি মেইন ঝুঁকির কারণ হচ্ছে কেমিক্যাল ঝুঁকি, বায়োলজিক্যাল ঝুঁকি এবং ফিজিক্যাল ঝুঁকি। যে আপনি খাবার রান্না করলেন, খাবারে একটা চুল পড়ে গেল, কাঁচ পড়ে গেল, কিন্তু যেটা সারা বিশ্বে এই তিনটা ডেফিনেশন বা তিনটা ক্লাসিফিকেশন ইউজ করে। কিন্তু আমাদের সমস্যা কি, আমাদের দেশে এই তিনটা যে টেক্সট বুক ডেফিনেশন এগুলি ছাড়াও অন্য বিহেভিয়ার প্যাটার্নটা কাজ করে। খাবার নিরাপদ রাখার ব্যাপারে আমরা অনেকেই সচেতন না, এই হলো একটা। আর ব্যবসায়ী আমরা জানি কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা অধিক মুনাফার জন্য খাবারে বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিশেষ করে যেমন
টেক্সটাইল ডাই, তারপর গুড়ের মধ্যে হাইড্রোস, এগুলো আমরা প্রতিনিয়ত শুনে থাকি যে এই যে অথেন্টিক যে কেমিক্যাল, এই কেমিক্যাল যখন খাবারে আপনার মিশ্রণ করা হয় তখনই খাবারটা অনিরাপদ হয়। এবং এটা অ্যাকচুয়ালি সারা বিশ্বের কোথাও এই ধরনের ডেফিনেশন ইউজ করা হয় না। আমি সুইডেনে অনেক দিন ছিলাম, সেখানে আমরা এই যে হ্যাজার্ড বা আপনি যেটা বললেন খাবার ঝুঁকি, এই ঝুঁকিটা নির্ণয়ের জন্য এই 3টা যে স্টেপ, সেই 3টা স্টেপই তারা অ্যাকচুয়ালি মেনটেন করে। ধন্যবাদ। তো স্যার, আমরা খুব অল্প আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এখন যে কোশ্চেনগুলো আমি করতে চাই যে আনএক্সপেক্টেড এবারে প্রতিপাদ্য হলো যে ফুড সেফটি প্রিপেয়ার ফর দ্য আনএক্সপেক্টেড। এই আনএক্সপেক্টেড ইস্যুসগুলো ডক্টর মেহেদী মাসুদ স্যার যদি বলেন কি কি হতে পারে খুব সংক্ষেপে। হ্যাঁ, সংক্ষেপে সরকার বিভিন্ন আনএক্সপেক্টেড যে সমস্ত ঝুঁকি আসতে পারে তার জন্য কাজ করছেন। বিশেষ করে আমাদের কৃষি মন্ত্রণালয় যেমন গ্যাপ মেনটেন করে আমরা সবজি এবং ফল উৎপাদন করব। গুড এগ্রিকালচার প্র্যাকটিস একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, সেখানে সব কিছু রেজিস্টারে লেখা থাকবে কি কি অ্যাপ্লাই করা হচ্ছে, কখন কোন অবস্থায় আছে, এবং তার জন্য একটা কোড নাম্বার থাকবে, কিউআর কোড। এবং যখন ওটা বিক্রি করা হবে বা এক্সপোর্ট করা হবে, কিউআর কোড দিয়ে সে সঙ্গে সঙ্গে জানতে পারবে যে এটা কোথায় প্রোডাকশন হয়েছে, কেমন সয়েলে হয়েছে এবং কার কাছ থেকে আসছে। তাহলে তারা ট্রেসেবিলিটি জানার জন্য এই আমাদের একটা প্রকল্প নেওয়া হয়েছে এবং এর মাধ্যমে আমরা এই যে পেস্ট রিস্ক অ্যানালাইসিস করা হচ্ছে বর্তমানে, এটা শেষ হয়ে গেলেই আমরা ওই কার্যক্রমে চলে যাব। জি, প্রফেসর খালেদ, আপনি খুব সংক্ষেপে। ধন্যবাদ। আমাদের লাইভ স্টকে কি কি আনএক্সপেক্টেড বিষয় আসতে পারে? হ্যাঁ, আনএক্সপেক্টেড বিষয়গুলো এখানে এই এফএও বা ডাব্লিউএইচও যেগুলো আসলে বলতে চেয়েছেন, আসলে আমাদের কাছে ক্লারিফিকেশন ওইভাবে দেননি। ওনারা বলছেন বিইং প্রিপেয়ার ফর ফুড সেফটি ইনসিডেন্ট। এই ইনসিডেন্টটা এটা হলো মাইল্ড হতে পারে, সিভিয়ার হতে পারে। হ্যাঁ, এই ইনসিডেন্টগুলোর মধ্যে রেখেছেন অ্যাক্সিডেন্টাল আপনার ঝুঁকি, ইনএডুকুয়েট কন্ট্রোল, যেখানে আমাদের কন্ট্রোল নেই, অর্থাৎ যে জায়গাতে আমি বলছি যে অ্যান্টিবায়োটিকের ইউজের যদি আমাদের কন্ট্রোল না থাকে তাহলে অ্যান্টিবায়োটিকের রেসিডিউ আসতে পারে আর কি। জি, সেটা অ্যাকসেপ্টেবল লেভেলে থাকলে ঠিক আছে। আসছি আমি সময় স্বল্পতায়, তো প্রফেসর সৈয়দ স্যারকে বলবো যে আনএক্সপেক্টেড ইস্যুগুলোকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের দেশ বিভিন্ন ধরনের ডিজাস্টার আমরা প্রতিনিয়ত মোকাবেলা করছি এবং ক্লাইমেট চেঞ্জ, এই যে ইস্যুগুলো, ন্যাচারাল যে ডিজাস্টার, ক্লাইমেট চেঞ্জ, এগুলির কারণে খাদ্যে যে কোনো সময় অনিরাপদ হতে পারে। এগুলি হচ্ছে আনএক্সপেক্টেড ইস্যু। ইভেন করোনাকালীন সময় আমরা দেখেছিলাম যে হুট করে করোনা এসেছে, তারপরে আমরা অনেক ধরনের সমস্যা পড়েছিলাম এবং তখন আমাদের যে সহজে বাজার যেতে পারতাম না। তো এই যে পরিস্থিতি মোকাবেলা করা, এই জন্য আমাদের বাংলাদেশের ফুড সেফটি অথরিটি, আমাদের 64 জেলা অফিস আছে এবং আমাদের ওইখানে অফিসার আছে। আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে জেলা অফিসাররা যেন 24 আওয়ার্স তারা তাদের মোবাইল ফোন অন রাখে, অর্থাৎ যে কোনো যদি খাদ্য নিরাপত্তার ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ আসে, কোনো সমস্যার ব্যাপারে কোনো কথা আসে, তাহলে আমরা যেন মোকাবেলা করতে পারি। এবং আমাদের আরেকটা চিন্তা করছি অ্যাকচুয়ালি ইন ফিউচার আমরা যেন প্যাকেট ফুড আপনার রাখতে পারি, যেমন বন্যা হচ্ছে বিভিন্ন জায়গায়, ওইখানে যেন পানিগুলি দূষিত হচ্ছে বা খাবার পাচ্ছে না, তখন যেন আমরা ওই প্যাক ফুড তাদেরকে দিতে পারি। আর আমাদের একটি হটলাইন নাম্বার আছে 16133, এই নাম্বারে যে কেউ যে কোনো সময় ফোন করে আমাদের সাহায্য নিতে পারে এবং অভিযোগ আমাদেরকে খাদ্য নিরাপত্তার ব্যাপারে অভিযোগ করতে পারে। থ্যাংক ইউ স্যার। আমি 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 30 সেকেন্ডে যদি আপনি বলেন। কোম্পানি অ্যাসোসিয়েশন থেকে আমরা শুধু এটা বলবো যে প্রাণীর সাথে সম্পৃক্ত আনএক্সপেক্টেড যে বিষয়গুলো আসতে পারে, সেটার জন্য বর্তমানে যে প্রাণী সম্পদের সাথে সম্পৃক্ত আইনগুলো আছে, এগুলোকে খুব দ্রুত পরিবর্তন করা দরকার, যাতে প্রাণীকে আমরা যেন সুস্থ রাখতে পারি। কারণ আমরা দেখেছি অতীতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জাকে কেন্দ্র করে কিন্তু পুরো দেশের মধ্যে আমরা একটা সমস্যায় পড়েছিলাম। তো এই বিষয়গুলোকে ঠিক করার জন্য প্রাণী সম্পদ সম্পৃক্ত আইনগুলোকে যদি সময় উপযোগী করা যায়, তাহলে আমরা এই ধরনের আনএক্সপেক্টেড কোনো ক্ষতি থেকে। থ্যাংক ইউ। আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তো বিশ্বে প্রতি বছর প্রায় 600 মিলিয়ন মানুষ এই
ফুডবর্ন ডিজিজে আক্রান্ত হয়, তার মধ্যে 4,20,000 মানুষ মৃত্যুবরণ করে। এবং আরও ঝুঁকির কথা হলো যে 9% শিশু টোটাল পপুলেশনের বিশ্বে, এবং এদের 40%ই অনিরাপদ খাদ্যের কারণে অসুস্থ হয়ে পড়ে, এবং যেই কারণে ম্যালনিউট্রিশন, অপুষ্টি, নানা জটিলতায় শিশুগুলো বড় হয়। তো এই বিষয়টা মাথায় নিলে তাহলে আমাদের কী হবে, প্রত্যেকটা মানুষকে উৎপাদন থেকে শুরু করে একদম ভোক্তার টেবিল পর্যন্ত এই জায়গাটাতে স্টেপ বাই স্টেপ আমাদের সচেতন থাকতে হবে। যে কারণেই ওয়ার্ল্ড ফুড সেফটি ডের স্লোগানটা হলো ফুড সেফটি ইজ এভরিওয়ানস বিজনেস। তার মানে প্রত্যেকটা মানুষের দায়িত্ব রয়েছে, প্রত্যেকটা মানুষের সচেতন হওয়ার বিষয় রয়েছে। সবাই মিলে সম্মিলিতভাবে কিন্তু এই নিরাপদ খাদ্য এই দেশের জন্য দিতে পারি। তো আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ফুড সেফটি ফর স্মার্ট বাংলাদেশের এই টক শো আপনারা যারা এসেছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। দর্শক মণ্ডলী আপনাদেরকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, এবং একই সাথে এশিয়ান টিভিকে ধন্যবাদ জানাই সুন্দর এই আয়োজনটি আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।